বিয়ের ১ বছর পূর্ণ হওয়াতে স্বামীকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই শকড খেলাম। আমার সামনে আমার স্বামীর নিথর দেহ পড়ে আছে। আমার পা মনে হয় অবশ হয়ে গেছে। মাথাটা বন বন করে ঘুরছে। এই বুঝি চোখ বুঝ এলো। কোনো স্ত্রী নিজের স্বামীকে এভাবে দেখে ঠিক থাকতে পারবে না। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদি, কিন্তু চোখও যেন বেইমানি করছে। এক ফোঁটা পানিও বের হচ্ছে না। স্বামীর লাশের পাশে বসে আছি, তখন এই পিছন থেকে আমার কাঁধে কেউ হাত রাখলো। পিছনে তাকিয়ে দেখি আমার বেস্ট ফ্রেন্ড নিবিড়। নিবিড়কে দেখে যেন জীবন ফিরে পেলাম। ওকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকি, আর নিবিড় আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ও হ্যাঁ, বলে দেই, আমি মায়া চৌধুরী, আর আমার স্বামী নির্ঝর চৌধুরী। পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়, খুব হ্যাপি ছিলাম লাইফে। কিন্তু আমার কপালে মনে হয় বেশি সুখ লেখা ছিল না। নিবিড় আমার ছোটবেলার খুব ভালো বন্ধু, আর বাকিটা গল্পেই জানতে পারবেন। সোফায় বসে নিবিড়কে এক হাত দিয়ে জড়িয়ে আছি, আর নিবিড় আমাকে শান্ত করতে ব্যস্ত। সামনের সোফায় আমার শ্বশুর আর আমার আব্বু বসে আছে। নিবিড় আমাকে শান্ত করতে ব্যস্ত। হঠাৎ আমার শ্বশুর বলে ওঠে, মায়া মা, নির্ঝর তো কখনো নেশা করে না, তাহলে হঠাৎ ড্রিঙ্ক করতে কেন গেল? আমি কিছু বলছি না দেখে নিবিড় বলল, আঙ্কেল, ওর বন্ধুরা বলছে ও নাকি প্রায় এসব খেত, কিন্তু আজ অতিরিক্ত খেয়ে ফেলেছে। আমার শ্বশুর নিহাল চৌধুরী একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মা হারা ছেলেকে আমি মানুষ করতে পারিনি। ওর মায়ের অভাব পূরণ করব বলে কখনো কোনো কাজে বাধা দেয়নি, কিন্তু ছেলেটা আমার এমন কেন সময় করে না? মাথা নিচু করে বলল। এবার আমার আব্বু বলে, নিবিড়, তুমি মায়াকে ঘরে নিয়ে যাও। আমি কেঁদেই যাচ্ছি, আর নিবিড় আমাকে সামলাচ্ছে। আমার আব্বুর সাথে সাথে আমার শ্বশুর বলল, নিবিড় বাবা, তুমি মায়াকে নিয়ে যাও, ওকে এখন এসব শোনার দরকার নেই। নিবিড় হ্যাঁ জবাব দিয়ে আমাকে ঘরে নিয়ে গেল। এদিকে আমার আব্বু আর শ্বশুরের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। নির্ঝরকে তো আমি কখনো ও সব খেতে দেখিনি, তাহলে হঠাৎ ও কিসের জন্য খেতে গেল সেটা আমিও বুঝতে পারছি না। আমাদের থেকে তুই কিছু লুকাচ্ছিস না তো? আমি তোদের থেকে কি লুকাবো? আমার ছেলে মারা গেছে, আর তুই? মায়ার জন্য খুব চিন্তা হচ্ছে। নির্ঝরের এভাবে চলে যাওয়া ও কিছুতেই মেনে নিতে পারবে না। নির্ঝর আর ও তো একে অপরকে খুব ভালোবাসতো, নেহাল চৌধুরী বলল। একটা দীর্ঘশ্বাস ছাড়লো। কিছুক্ষণের মধ্যে পুলিশ আসলো। নিহাল চৌধুরী কিছু বলতে যাবে, তার আগেই পুলিশ অফিসার বলে, স্যার, নির্ঝর স্যারের মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি। মানে? ওনার শরীরে কিছু ক্ষতিকারক পদার্থ পাওয়া গেছে। আই থিঙ্ক উনি রোজ কিছু মাদক সেবন করতেন। তোমার কি মাথা গেছে? আমার ছেলে অমন কোনো কিছু কখনো খায়নি। স্যার, অনুমান থেকে বললাম, কারণ ওনার গলায় ফুটো পাওয়া গেছে। এখন রিপোর্ট আসলে বোঝা যাবে। অনুমান করে কখনো কোনো কথা বলতে নেই, সেটা আপনার জানা উচিত মিস্টার। সরি স্যার। মাথা নিচু করে অফিসার চলে গেলেন। এখন যেতে পারো। পুলিশ অফিসার যেতেই নিহাল চৌধুরী ডুকরে কেঁদে ওঠে। নীরব চৌধুরী ওনাকে সামলাচ্ছে। খুব আদরের সন্তান ছিল নির্ঝর। এদিকে মায়া, প্লিজ আর কাঁদিস না, এভাবে হলে তো তোর শরীর খারাপ করবে। পরিবারের বাকি লোকদের তোকে সামলাতে হবে। এভাবে কান্না করিস না। কারণ এভাবে কান্না করলে কি চলবে? নিবিড়, আজ আমাদের বিবাহ বার্ষিকী ছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল? কত প্ল্যান করেছিলাম, সব শেষ। আমি কি করে থাকবো ওকে ছাড়া? বলে দে আমায়, কি করে থাকবো? আমি বুঝতে পারছি তোর অবস্থা, কিন্তু এখন তো আমাদের কারোর কিছুই করার নেই। আমি যাব, আমার নির্ঝরের কাছে যাব। ওকে ছাড়া আমি থাকতে পারবো না। বিছানা থেকে উঠে মায়ার পাগলামি থেকে নীরব ওকে সামলাচ্ছে। এক পর্যায়ে মায়া নিবিড়ের বুকে ঢলে পড়ে। আল্লাহ, আর কত কষ্ট দেবে তুমি বলো? তো মায়াকে এভাবে আমি আর দেখতে পারছি না। কেন করলে এমন? নিবিড় মায়াকে বিছানায় শুইয়ে দেয়। নিবিড় মায়ার কপালে ভালোবাসা দিয়ে রুম থেকে বের হয়ে যায়।
নিবিড়কে আসতে দেখে নীরব চৌধুরী বলে, মায়া এখন কেমন আছে? কান্না করতে করতে সেন্সলেস হয়ে গেছে। নির্ঝরের মৃতদেহ ওভাবে দেখে নিজেকে সামলাতে পারছে না। ছেলেটার মাটিতে দিতে হবে, শেষ বয়সে এসে এত বড় ধাক্কা সামলাবো কি করে? সারা বাড়ি জুড়ে তো মায়া আর নির্ঝরের অস্তিত্ব, কি করে মুছে ফেলবো? নিবিড় নিহাল চৌধুরীর কাছে গিয়ে বলে, আঙ্কেল প্লিজ এভাবে ভেঙে পড়বেন না। চোখের পানি না ফেলে নির্ঝরের জন্য দোয়া করেন, সেটাই লাভ হবে। আমিও আমার আপন মানুষকে হারিয়েছি, আর নির্ঝর তো আমার খুব কাছের ছিল। আমার ও ওর এভাবে চলে যাওয়াতে অনেক কষ্ট হচ্ছে। নিহাল চৌধুরী হাউমাউ করে কেঁদে দেয়। কোনো বাবা নিজের সন্তানকে এভাবে দেখে ঠিক থাকতে পারবে না, সেখানে নির্ঝর নিহাল চৌধুরীর একমাত্র সন্তান। খুব যত্নে বাবা মা নিজের সন্তানকে বড় করে তোলে, সেই সন্তানের এভাবে চলে যাওয়া কোনো বাপ মা মেনে নিতে পারবে না। বেশ কিছুক্ষণ পর নির্ঝরের মৃতদেহ আনা হয়। মায়া এখনও সেন্সলেস হয়ে আছে, হয়তো শেষবারের মতো নির্ঝরকে দেখা হবে না। নিবিড় নির্ঝরের আব্বু আর মায়ার আব্বু মিলে নির্ঝরের শেষ কাজ সম্পূর্ণ করে। নিবিড় নির্ঝরের কবরের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। মায়াকে এভাবে একা কেন রেখে গেলে? তোমাকে ছাড়া মায়া থাকবে কি করে? খুব ভালোবাসে তোমাকে। কেন আপন মানুষগুলো এভাবে ছেড়ে চলে যায়? কেন? কোনো নিবিড় চোখের জলের পানি মুছে বাড়ির দিকে যায়। মায়ার সেন্স ফেরতেই সে নির্ঝর নির্ঝর বলে পাগলামি করছে। কেউ মায়াকে আটকাতে পারছে না। নিবিড়কে দেখা মাত্র মায়া দৌড়ে যায়। আমার নির্ঝরকে ওরা কোথায় রেখে আসছে? বল আমাকে, কোথায় রাখছে? আমি যাব আমার নির্ঝরের কাছে, আমাকে নিয়ে চল। মায়া প্লিজ পাগলামি করিস না, একটু শান্ত হ। আমি নিয়ে যাব তো তোর নির্ঝরের কাছে। সত্যি নিয়ে যাবি তো? তোর নিবিড় কি তোকে কখনো মিথ্যে বলেছে? নিয়ে যাব, কিন্তু তার আগে তোকে কিছু খেতে হবে, না খেলে শরীর খারাপ করবে। না, আমি কিছু খাবো না, আমি আগে নির্ঝরের কাছে যাব। শোন, তুই যদি কিছু না খাস তাহলে নির্ঝর কত রাগ করবে বলতো? তুই কি চাস? না না, আমি খাবো, খাবো তো। নিবিড় ইশারা করে খাবার আনতে বলে। মায়া খেয়ে নেয়। নিবিড় খাওয়া শেষ করে মায়ের শরীরে ইঞ্জেকশন পুশ করে, আর ক্ষণিকের মধ্যে মায়া গভীর ঘুমে তলিয়ে যায়। নিহাল চৌধুরী ছেলের মৃত্যু মেনে নিতে না পেরে ঘরবন্দি হয়ে আছে। নিবিড় মায়াকে শুয়ে দিয়ে নিহাল চৌধুরীর রুমে যায়। নীরব চৌধুরী মায়ের কাছে বসে আছে। নিবিড় অনেক কষ্টে নিহাল চৌধুরীকে খাইয়ে দেয়। একদিন মানুষটার শরীর অনেক দুর্বল হয়ে গেছে, তার উপর আবার হার্টের রোগী, কখন কি হয়ে যায় বলা যায় না। নিবিড় সব কাজ করে এসে যেই শুয়েছে অমনি মায়ার চিৎকার কানে আসে। নিবিড় তাড়াতাড়ি করে মায়ার রুমে যায়, গিয়ে দেখে মায়া এক কোণায় গুটি মেরে বসে আছে, বসে বসে কাঁদছে। নিবিড় যেতে গেলে মায়া বলে, আমায় মেরো না, আমি কিছু করিনি, আমায় মেরো না, কাঁদতে কাঁদতে বলে। নিবিড় মায়াকে এভাবে দেখে নিজেকে ঠিক রাখতে পারছে না, দৌড়ে গিয়ে মায়াকে জড়িয়ে ধরে, কিন্তু মায়া এক কথা বলেই যাচ্ছে, আমাকে মেরো না, আমাকে মেরো না। নিবিড় বুঝতে পারলো মায়া ভয় পেয়েছে। নিবিড় মায়ার মুখে হাত দিয়ে বলে, লুক মায়া, আমি তোমার নিবিড়, ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তো, কিছু হবে না। নিবিড়ের কথায় যেন মায়া একটু ভরসা পেল। নিবিড়কে জড়িয়ে ধরে আউমাউ করে কাঁদতে লাগলো। নিবিড়ও এসেছিল, আমাকে ওর সাথে নিয়ে যেতে এসেছিল, কাউকে ছাড়বে না ও। মায়ার কথায় নিবিড় অনেক অবাক হয়ে রইল। মায়া, কে এসেছিল? কাকে দেখেছো তুমি? আমায় বলো। ও কাউকে ছাড়বে না, ওর করা প্রমিস ও রাখবেই, আমাকে নিয়ে যাবে ওর সাথে। হ্যাঁ, নিয়ে যাবে। কে? বলো আমাকে, কে নিয়ে যাবে? নির্ঝর আমাকে নিতে এসেছে, ও প্রমিস করেছিল আমাকে ছেড়ে যাবে না, যেখানে যাবে আমাকে নিয়ে যাবে, ও নিজের করা প্রমিস রাখতে এসেছে। মায়া, লুক লুক অ্যাট মি, নির্ঝর আর বেঁচে নেই, তোমার মনের ভুলে সব। তুমি আমার সাথে আসো, কিছু নেই, কিচ্ছু নেই। না, আমি বলছি ও এসেছিল আমাকে নিতে, কাউকে ছাড়বে না। মায়া চুপ,
আর একটা কথা না, নির্ঝর মারা গেছে, তুমি ওকে অনেক ভালোবাসতে, তাই তোমার মনে হচ্ছে ও আছে। নিবিড়, আমার কথা বিশ্বাস করো, আমি ওকে দেখেছি, ও এসেছিল। আমি বিশ্বাস করছি। এখন অনেক রাত হয়েছে, আসো ঘুমাবে। না, না, আমি ঘুমাবো না, ও আবার আসবে। কেউ আসবে না, আমি আছি তো, আমার সাথে চলো। নিবিড় মায়াকে ধরে খাটে শুইয়ে দেয়। মায়া নিবিড়ের কোলে মাথা রেখে আর নিবিড় মায়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। মায়া, তুমি একদম রাতের মতো। রাতও ভয় পেলে ওর মাথায় আমার হাত বুলিয়ে দেওয়ার লাগতো। মায়া মাথা তুলে বলে, রাতকে তোমার খুব মনে পড়ে? নিবিড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এই দুনিয়াতে তো ও ছাড়া আমার কেউ ছিল না, কিন্তু ভাগ্য আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে। আমি আছি তো তোমার সাথে, আমি কখনো তোমায় একা ফেলে যাব না। মায়ার কথায় নিবিড় একটা মুচকি হাসি দিল। নিবিড় মায়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর মায়া ঘুমাচ্ছে। দরজার আড়াল থেকে মায়ার আব্বু নিজের চোখের পানি মুছে ঘর থেকে চলে যায়। মায়া ঘুমিয়ে পড়ে আর নিবিড় অতীতের কথা ভাবতে লাগে। অতীত সবার জীবনে একটা কালো অধ্যায়, যা কখনো মুছে যায় না আর না ভুলে থাকা যায়। মায়া আর নিবিড়ের পরিচয় একটা পার্কে থেকে হয়। দুইজন খুব ছোট। মায়া যেই দোলনায় বসতো সেখানে আর কাউকে বসতে দিত না, কিন্তু একদিন নিবিড় এসে দোলনায় বসে আর মায়া উঠতে বলে, কিন্তু নিবিড় উঠে না। মায়া ঝগড়া করে না পেরে কান্না করে দেয়। বেচারা নিবিড় কি করবে ভেবে না পেয়ে পকেট থেকে চকলেট দেয়। মায়া তো খুব খুশি। সেদিনের পর থেকে নিবিড় আর মায়ার রোজ দেখা হতো ওই পার্কে। এক সময় ওদের মধ্যে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়। মায়ার আম্মু নেই, শুধু আব্বু আছে। ছোট থাকতে মায়াকে দুনিয়াতে আনতে গিয়ে মায়ার আম্মু মারা যায়। মায়ার আব্বু নিজের মেয়েকে সব ভালোবাসা দিয়ে বড় করছে, কখনো কোনো কমতি দেয়নি। কিন্তু মায়ের ভালোবাসা তো কেউ দিতে পারে না, পূরণ করতে পারে না। নিবিড়ের আব্বু আম্মু কার অ্যাক্সিডেন্টে মারা যায়। নিবিড়ের আপন বলতে ওর দাদু আর ওর ছোট বোন রাত। নিবিড় একদিন ওর দাদুর সাথে বেড়াতে গিয়েছিলেন। তখন মায়াকে একটা স্কুল থেকে বের হতে দেখে নিবিড় ছুটে যে মায়ার কাছে যায়। হাই মায়া, তুমি এখানে? হ্যাঁ, লুডো খেলতে আসছি। তুমি এখানে কেন? দাদুর সাথে বের হয়েছিলাম, কিন্তু স্কুল ড্রেস পরে কেউ লুডো খেলতে আসে? বুঝতে যখন পারছো তখন কেন প্রশ্ন করছো? বিরক্তি নিয়ে বলল, কি হয়েছে মায়া, তুমি রেগে আছো কেন? আমাকে ওই ছেলে মারছে, আমি পাপাকে বলে দেব। কথাটা বলে মায়া চলে যায়। নিবিড়ের যেন খুব কষ্ট হয়েছিল। সেদিন নিবিড় ওর দাদুকে বলে মায়ার স্কুলে ভর্তি হয়, আর যে মায়াকে মেরেছিল তাকে ইচ্ছা মতো মারে। সেদিন মায়া নিবিড় জড়িয়ে সে কি খুশি! তারপর থেকে মায়া আর নিবিড়কে সবাইকে মায়াবীর নামে চিনতো। যেখানে মায়া সেখানে নিবিড়। আস্তে আস্তে ওরা বড় হয়, স্কুল কলেজ ভার্সিটিতে সবটাতে মায়াবীর একসাথে থাকতো। মায়াকে নিবিড় ভার্সিটিতে নিয়ে যেত আর নিয়ে আসতো। মায়ার চোখে পানি পড়ার আগেই নিবিড় মুছে দিত, কখনো মায়াকে কষ্ট পেতে দেয়নি। মায়া ও নিবিড় বলতে পাগল ছিল, ওদের সম্পর্ক ভালোই চলছিল, যাকে বলে বেস্ট ফ্রেন্ড ফর এভার। মায়া আর নিবিড়ের পরিবারও ওদের এক বাড়িতে বিয়ে দেওয়ার কথা ভাবতো। বয়সের সাথে সাথে মায়ার প্রতি নিবিড়ের এক অদ্ভুত অনুভূতি তৈরি হয়, যে অনুভূতির কোনো নাম নেই। একদিন রাত হঠাৎ ফোন করে নিবিড়কে। নিবিড় ফোনটা ধরতেই ওর মাথা ঘুরতে লাগে। মায়া নিবিড়ের পাশে আসতেই নিবিড় বলে, আমাকে যেতে হবে। নিবিড় দৌড়াতে লাগে, মায়াও ওর পিছনে যেতে লাগে। নিবিড় গাড়িতে উঠতে গেলে মায়াও উঠে বসে। নিবিড় কোনোদিন না তাকিয়ে সোজা বাসায় যায়। সেখানে গিয়ে দেখে রাত ওর দাদুর পাশে বসে কাঁদছে। নিবিড় দৌড়ে ওর দাদুর কাছে গিয়ে বলতে লাগে, দাদু ওঠো না, দেখো তোমার নিবিড় এসে গেছে, ওঠো, কেন এমন করছো? দেখো বনু কাঁদছে, তুমি ওঠো না, ওঠো, এবার কিন্তু আমি রাগ করবো দাদু, ওঠো। মায়ার চোখেও পানি চলে আসে। নিবিড় পাগলের মতো ওর দাদুকে ডেকে যাচ্ছে, কিন্তু ওর দাদুর ওঠার নামই
নেই, কি করে উঠবে? সে তো চলে গেছে না ফেরার দেশে। মায়া ধীর পায়ে নিবিড়ের কাছে যায়, ওর কাঁধে হাত রাখতেই নিবিড় বলে, দাদু দেখো মায়া এসেছে। তুমি না মায়াকে খুব ভালোবাসতো? ওঠো না দাদু। এই মায়া দাদুকে উঠতে বল না। দেখ না উঠছে না। আমার কথা শুনবে না তুমি? একবার বলো। মায়া নিবিড়কে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু নিবিড় ওর দাদুকে রেগেই যাচ্ছে। সবাই অনেক বোঝাচ্ছে, কিন্তু নিবিড়ের কানে কোনো কথা যাচ্ছে না। নিবিড় একবার ওর বোনের দিকে তাকিয়ে দেখে তার মুখ লাল হয়ে গেছে। নিবিড় ওর বোনের জন্য হলেও নিজেকে সামলাচ্ছে। নিবিড়ের দাদুর শেষ কাজ নিবিড় নিজের হাতে করছে। সব কাজে সে চুপ ছিল, যেন কেউ ওর মুখে আটা লাগিয়ে দিয়েছে। রাতের দিকে নিবিড় ওর বোনকে ঘুম পাড়িয়ে দাদুর রুমে বসে আছে। তখন মায়া আসে। মায়া নিবিড়ের কাঁধে হাত দিতেই নিবিড় মায়াকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। মায়া অবাক হয়ে রয়েছে যে নিবিড় এতদিন মায়াকে শক্ত থাকতে বলতো, সে আজ এমন বাচ্চাদের মতো কাঁদছে। পরিস্থিতি মানুষকে কি না বানিয়ে দেয়। সেদিন মায়া নিবিড়কে চুপ করতে বলেনি। নিবিড় কেঁদেই গেছে, হয়তো সব কষ্ট এই কান্নার মধ্যে বেরিয়ে আসবে। সেদিনের পর থেকে নিবিড় চুপ করে থাকতে মায়া অনেক কষ্টে নিবিড়কে আবার আগের মতো করেছিল। কিন্তু মধ্যরাতে নিবিড়ের আবার সেই কষ্ট দেখা দিত। তখন নিবিড় মায়াকে ফোন করে কাঁদতো, আর মায়াও ওর বেস্ট ফ্রেন্ডকে সামলাতো। এভাবে ওদের দিন চলতে থাকে। নিবিড় পড়ালেখার পাশাপাশি দাদুর বিজনেস সামলাতো। মায়া একদিন নিবিড়কে নির্ঝরের সাথে পরিচয় করিয়ে দেয়। নির্ঝরের আব্বু আর মায়ের আব্বু দুই বন্ধু। নির্ঝর আর মায়ের বিয়ে ছোট থেকেই ঠিক। মায়া জানতো না, কিছুদিন আগে জানতে পারে। আর তখন থেকে নির্ঝরের সাথে কথা হয়। ওদের বিয়েও ঠিক হয়। মায়ার বিয়েতে নিবিড় সব কাজ নিজের হাতে করে, কিন্তু বিয়ের রাতে হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে সব শেষ। অতীত মনে পড়তেই নিবিড়ের চোখ দিয়ে পানি পড়তে থাকে। নিবিড় তাকিয়ে দেখে মায়া ঘুমিয়ে গেছে। নিবিড় ওকে ঠিক করে শুয়ে নিজের ঘরে যায়। সকালে মায়া ঘুম থেকে উঠে দেখে নিবিড় ওর সামনে কফি নিয়ে দাঁড়িয়ে আছে। মায়ার হঠাৎ নিজের কথা মনে পড়ে, আর মায়া ডুকরে কেঁদে ওঠে। নিবিড় ব্যাপারটা বুঝতে পারে, মায়াকে সান্ত্বনা দেয়। কঠিন সময়ে একটা মানুষের একটু মেন্টালি সাপোর্ট অনেক কিছু। মেন্টালি সাপোর্ট দেওয়া মানুষ পাওয়া খুব কষ্টের। মায়া নিজেকে সামলাতে বাগানের হাঁটাহাঁটি করছিল। তখনই কারোর কথা বলার আওয়াজ পায়। মায়া বাগানের পেছনের দিকে গিয়ে দেখে মায়ার শ্বশুর, মায়ার আব্বু আর নিবিড় দাঁড়িয়ে আছে, সাথে একটা পুলিশ। মায়া দৌড়ে গিয়ে নিবিড়ের হাত থেকে পেপার নিয়ে নেয়। সবাই অবাক হয়ে আছে, মায়া আসলো কি করে? মায়া পেপার নিয়ে সবার দিকে তাকিয়ে আছে। এসব কি? নির্ঝর ড্রাগ অ্যাক্সিডেন্ট ছিল, ড্রাগ অ্যাডিক্টেড ছিল। অবাক হয়ে সবাই বলে, সবাই মাথা নিচু করে নেয়। মায়ূর শান্ত হ, দেখা তোমার এখন সেই অবস্থা নেই, আমি তোমাকে পরে সব বলবো। মায়া কারোর কোনো কথা না শুনে দৌড়ে নিজের ঘরে যায়। পিছন থেকে সবাই ডাক দেয়, কিন্তু মায়া শোনে না। মায়া নিজের ঘরে গিয়ে নির্ঝরের সব কিছু বের করতে লাগে। একটা সময় নির্ঝরের একটা ব্যাগ বের হয়, যেটা নির্ঝর নিজে গুছিয়ে রাখতো, কখনো মায়াকে হাত দিতে দিত না। মায়া ব্যাগটা বের করে খুলে দেখে ওতে ড্রাগ। মায়া স্তব্ধ হয়ে গেছে, এ কাকে দেখছে? নির্ঝর তো এমন না। নির্ঝরকে তো কখনো এসব খেতে দেখেনি। নির্ঝর মাঝে মাঝে সিগারেট খেত, সেটা মায়া জানে, কিন্তু ড্রাগ? মায়া মাটিতে বসে আছে। তখনই নিবিড় আসে। নিবিড় ধীর পায়ে মায়ার দিকে এগিয়ে যেতে থাকে। মায়ার কাঁধে হাত রাখতেই মায়া নিবিড়কে জড়িয়ে ধরে কেঁদে দেয়। নিবিড়, আমার মধ্যে কি কমতি ছিল যে নির্ঝর এভাবে আমাকে ধোকা দিল? বলো না, কি কমতি ছিল? মায়া, তোমার মধ্যে কমতি নেই। আসলে যে ধোকা দেবে সে যে কোনো মূল্যে ধোকা দেবে, এটাই স্বাভাবিক। মায়া সোজা হয়ে বসে পড়ে। নিবিড় অবাক হয়ে দেখছে মায়া কি করতে চাইছে। আমি একা থাকতে চাই, কিন্তু প্লিজ আমাকে একটু একা থাকতে দাও, প্লিজ। নিবিড় আর কোনো কথা বলল না।
এই প্রথম মায়া নিবিড়ের থেকে দূরে থাকতে চাইছে। নিবিড় ঘর থেকে বের হতেই মায়া দরজা আটকে দরজার সামনে বসে পড়ে। এদিকে নিবিড়ও মায়ার দরজার সামনে বসে পড়ে। নিবিড়ের ভিতর যে পুড়ে যাচ্ছে নিজের সব থেকে কাছের ফ্রেন্ডকে এভাবে দেখতে। নিবিড়ের দুনিয়া বলতে এখন শুধু মায়া। সেই মায়াকে যদি হারিয়ে ফেলে তাহলে নিবিড়ের এত কষ্ট সব ভাবতেই নিবিড়ের চোখ দিয়ে পানি পড়ছে। দুটি মানুষ এই পার ওই পার বসে আছে, চোখের পানি বিসর্জন দিচ্ছে। কেউ জানে না কার ভাগ্যে কি আছে। এভাবে 2টা দিন কেটে গেল। মায়া এখনো দরজার ওই পারে। সবাই হাজার চেষ্টা করেও মায়াকে বের করতে পারেনি, এমনকি নিবিড়ও না। নির্ঝরের আব্বু সব কিছুর জন্য নিজেকে দোষ দিচ্ছে। তার কথা, সে নির্ঝরকে মানুষ করতে পারেনি, যার জন্য আর সবার এই দিন দেখতে হচ্ছে। মায়ের আব্বুও খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে। কোনো বাপ কি তার মেয়েকে এভাবে দেখে শান্তিতে থাকতে পারে? সবাই অনেক চেষ্টা করে মায়াকে বের করতে পারেনি। শেষে নিবিড় না পেরে দরজা ভাঙার কথা ভাবে। নিবিড় আর মায়ের আব্বু দরজা ভাঙছে। দরজা ভেঙে তো সবার চোখ কপালে। মায়া ফ্লোরে শুয়ে আছে। নিবিড় মায়ের কাছে গিয়ে দেখে মায়ের সেন্স নেই। এই 2 দিন এক ফোঁটাও পানি মুখে দেয়নি। নিবিড় মায়াকে কোলে তুলে বেডে শুইয়ে দিয়ে ডক্টর ডাকে। সবাই খুব চিন্তিত। নির্ঝরের আব্বু নিজেকে বারবার দোষ দিচ্ছে। পেশেন্ট অনেক ডিপ্রেশনে থেকে সেন্স হারিয়েছে, আর এভাবে চলতে থাকলে তো মা এবং বাচ্চা দুজনেরই ক্ষতি। ডক্টরের কথা শুনে সবাই অবাক। নিবিড় প্রশ্ন করে, মা আর বাচ্চা মানে? হ্যাঁ, পেশেন্ট প্রেগনেন্ট। কেন আপনারা জানেন না? তিনি তো 2 মাসের প্রেগনেন্ট। আসলে ডক্টর, মায়ার স্বামী তো মারা গেছে 3 দিন হলো। আমরা সেইভাবে বুঝতে পারিনি। বুঝলাম, কিন্তু এখন থেকে মা আর বাচ্চার দুজনেরই খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। জি, আমরা দেখব। নিবিড়, ডক্টরকে এগিয়ে দিয়ে আসো। মায়ার আব্বু বলে, নির্ঝর মারা গেছে, এর মধ্যে মায়ার শরীরের অন্য প্রাণ বাড়ছে, কি করব আমি? নিবিড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, মায়া আমাকে একটা গুড নিউজ দিতে চাইছিল। বলেছিল আগে নির্ঝরকে বলবে, তারপর সবাইকে, কিন্তু তার আগে সব শেষ। নিবিড় বাবা, তুমি মায়াকে নিয়ে এখান থেকে দূরে চলে যাও, ওকে একটু বাঁচাতে শেখাও। তুমি ছাড়া ও কারোর কথা শুনবে না, কারণ না। আঙ্কেল, মায়া তো এখনই কোনো কথা শুনতে চাইছে না, আগে ওকে স্বাভাবিক করতে হবে। নির্ঝরের আব্বু নিবিড়ের হাত ধরে বলে, বাবা তুমি প্রমাণ করে দিলে যে শুধু রক্তের সম্পর্ক আপন হয় না, মাঝে মাঝে রক্তের থেকেও বেশি আপন অন্য কেউ হয়। মায়াকে তুমি স্বাভাবিক করে দাও, আমার দাদুভাইকে বাঁচাও। আমার মধ্যে যে নির্ঝরের অংশ বাড়ছে, আমি চেষ্টা করব মায়ার কোনো ক্ষতি আমি হতে দেব না, কিছুতেই না। নিবিড় গিয়ে মায়ার পাশে বসে মায়ার হাত ধরে বলে, আমি থাকতে তোমার কিছু হবে না, আমি কিছু হতে দেব না। সত্যি, মাঝে মাঝে কিছু মানুষ রক্তের থেকে বেশি আপন হয়। ঘণ্টাখানেক পর মায়ার সেন্স ফেরে। মায়া চোখ খুলে তাকিয়ে দেখে ওর এক হাতে ক্যানোলা লাগানো, অন্য হাত ধরে নিবিড় ঘুমিয়ে আছে। মায়ার নিবিড়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ নিবিড়ের ঘুম ভেঙে যায়। মায়া অন্যদিকে চোখ ফিরিয়ে নেয়। নিবিড় কাতর কণ্ঠে বলে, কেন করছো এমন? তুমি জানো না তোমার কষ্ট আমার সহ্য হয় না, তারপরও কেন এমন করছো? সব কেনর উত্তর কি সবাই দিতে পারে? হ্যাঁ পারে, তুমি চাইলে পারবে। প্লিজ এমন করো না, তোমার একটু কষ্ট আমি সহ্য করতে পারি না, তাহলে কেন নিজেকে আমার পরিবারের সবাইকে কষ্ট দিচ্ছ? আমাদের কথা না ভাবলে নিজের বাচ্চার কথা তো ভাবো, ওর কি দোষ? নিবিড়ের কথায় মায়া নিবিড়ের দিকে তাকিয়ে আছে। হাত নিবিড়ের থেকে ছাড়িয়ে পেতে দেয়। ওর দোষ একটাই, যে ওর রক্ত খারাপ। মায়া, পাগলামি করো না। ওর আব্বু কি করছে তার জন্য কি ও শাস্তি পাবে? ওর কোনো বাবা নেই, ওর বাবা আমি, আর মাও আমি। কোনো খারাপ রক্তের পরিচয়ে আমি ওকে বড় করব না। নিবিড় অবাক হয়ে মায়াকে দেখছে। মায়া সেসব তোয়াক্কা না করে বলে,
আমার ক্ষুধা লাগছে। নিবিড় এক মুহূর্ত দেরি না করে খাবার আনে আর সবাইকে বলে দেয় মায়ার সেন্স ফিরেছে। মায়া খাবার খেয়ে কারোর সাথে কোনো কথা না বলে শুয়ে পড়ে। এভাবে দেখতে দেখতে আরও 1 সপ্তাহ চলে গেল। মায়া এখন আর কারোর সাথে কথা বলে না, শুধু নিজে নিজে কথা বলে। নিবিড় অনেক চেষ্টা করে, মায়ার সাথে কথা বলতে পারেনি। মাঝরাতে হঠাৎ মায়ার ঘুম ভেঙে যায়। বাইরে খুব বাতাস হচ্ছে, জানালা বারবার ধাক্কা খাচ্ছে। মায়া উঠে জানালার কাছে যায়। এক শীতল বাতাস মায়ার শরীর কাঁপিয়ে দিচ্ছে। মায়া জানালা বন্ধ করতে গেলে তখনই কেউ মায়ার হাত ধরে। মায়া ভয় পেয়ে হাত ছাড়াতে চায়। তখনই একটা কণ্ঠ ভেসে আসে, চড়ুই পাখি, আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? চড়ুই পাখি কথাটা শুনে মায়ার বুক ধুক করে ওঠে। মায়া হাত না ছাড়িয়ে সামনে দেখার চেষ্টা করে, কিন্তু এত বাতাসে জানালার পর্দা উঠছে। মায়া আর একটু এগিয়ে যেতেই হঠাৎ ওর সামনে কেউ চলে আসে। মায়া ভয়ে কিছুটা পিছিয়ে যায়। আবার সেই শীতল কণ্ঠে ভেসে আসে, চড়ুই পাখি। মায়া লোকটাকে দেখে ভয়ে চিৎকার দেয়, কিন্তু এত ভয় পেয়েছে যে মায়ার চিৎকার জোরে হচ্ছে না, গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না। লোকটা ধীর পায়ে মায়ার দিকে আসতে থাকে। মায়ার পা যেন অবশ হয়ে আছে, নড়ছে না। মায়া আর কিছু না দেখতে না পেয়ে সেন্স হারায়। যখন সেন্স ফেরে তখন নিজেকে বিছানায় আবিষ্কার করে। মায়া লাফ মেরে উঠে দেখে ওর চারিপাশে ওর আব্বু, নির্ঝরের আব্বু, সর্বমোট নিবিড় দাঁড়িয়ে আছে। আমি এখানে কি করে আসলাম? তখন নিবিড় যা বলল তাতে মায়া অবাক, এর উপর অবাক হচ্ছে। এটা কি করে সম্ভব? কি হয়েছে মায়া? মায়া মা, আব্বু কাল রাতেও এসেছিল আমাকে নিয়ে যেতে, আমি সত্যি বলছি। মায়ার কথায় সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। নিবিড় মায়ার মাথায় হাত দিয়ে বলে, তোমার কথাও ভুল হচ্ছে মায়া। কাল রাতে তুমি ছাদে সেন্সলেস হয়ে পড়েছিলে, আজ সকালে বুয়া দেখছে। তাহলে কি আমি মিথ্যে বলছি? আমি ওকে দেখেছিলাম, ও এসেছিল। কাউকে ছাড়বে না, কাউকে না। মায়া কিছু নেই, সব তোমার মনের ভুল, বিলিভ মি। না, ও ছিল, সত্যিও ছিল। নির্ঝরের আব্বু নিজের চোখের পানি মুছে ঘর থেকে বেরিয়ে যায়। মায়ার আব্বু আর নিবিড় মায়াকে বোঝাতে ব্যস্ত। মায়াকে অনেক কষ্ট করে বুঝিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। সোফার উপরে মায়ার আব্বু, নির্ঝরের আব্বু আর নিবিড় বসে আছে। নিবিড় বাবা এখন কি করবে? মায়ার অবস্থা তো খারাপের দিকে যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো। নির্ঝরের আব্বু করুণ কণ্ঠে বলে, আমি বলছি মায়াকে তোমরা এখান থেকে নিয়ে যাও। এই বাড়িতে নির্ঝরের অস্তিত্ব আছে। মায়া এসবের মাঝে থাকলে আরও অসুস্থ হয়ে যাবে। মায়াকে এখান থেকে নিয়ে যাওয়া অনেকটা রিস্ক হবে। আমি বলছি মায়ার পাশের রুমে আমার থাকার ব্যবস্থা করুন। আর আমি মায়ার ঘরের সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি, যদি কিছু থাকে তাহলে সেটা ধরা পড়বে। মায়ার আব্বু বিরক্তি নিয়ে বলল, নিবিড়, তুমি মায়ার কথা ধরে বসে আছো? তুমি জানো না ওর এখন মেন্টালি অবস্থা ভালো না? আমি জানি আঙ্কেল, কিন্তু মায়ার চোখে আমি ভয় দেখেছি। আর সেটা কি কারণে আমার না জানা পর্যন্ত শান্তি নেই। যা খুশি করো, কিন্তু আমার মেয়ে আর নাতিকে সুস্থ অবস্থায় চাই। আমি চেষ্টা করছি। মায়ার আব্বু চলে গেল। নিবিড় আর নির্ঝরের আব্বু এখনো বসে আছে। আজ যদি আমার ছেলেটা থাকতো তাহলে মায়াকে কখনো কষ্ট পেতে দিত না। কেন যে আমি আমার ছেলেটার প্রতি একটু নজর দিলাম না? তাহলে আজ আমায় এই দিন দেখতে হতো না। আঙ্কেল, আপনি প্লিজ শান্ত হন। আপনি এভাবে ভেঙে পড়লে কি চলবে? মানুষ একদিন না একদিন চলে তো যাবেই, হয় 2 দিন আগে নয় 2 দিন পরে। আপন মানুষের হঠাৎ চলে যাওয়া কেউ মেনে নিতে পারে না, কিন্তু প্রকৃতি বলতে তো একটা নিয়ম আছে। উপরের একজন তো সেইভাবে সব সেট করে রাখছে। সময় কারোর জন্য থেমে থাকে না। অতীত ভেবে কখনো বর্তমানকে নষ্ট করব না। তোমার কথা ঠিক, এখন আমার বেঁচে থাকার একটাই কারণ,
আমার নির্ঝরের অংশ, কথাটা বলে চোখের পানি মুছতে মুছতে চলে গেল। আর নিবিড় ভাবতে থাকে, মায়া যা বলছে সেগুলো কি আসলে সত্যি নাকি অন্য কিছু। রাতে মায়া ঘুমিয়ে আছে আর নিবিড় সিসিটিভি ফুটেজে মায়াকে দেখছে। হঠাৎ বাইরে কিছু একটা পড়ার আওয়াজ পায়। নিবিড় একবার সিসিটিভি দেখে বাইরে আসতে কিন্তু কিছু পায় না। ভালো করে দেখে একটা ফুলদানি পড়ে আছে। এদিকে মায়া ঘুমিয়ে আছে। তখন আবার সেই শীতল কণ্ঠে কেউ ডাকছে, চড়ুই পাখি। মায়া উঠে বসে আর চারদিক দেখতে থাকে। তখনই আবার সেই শীতল কণ্ঠে কেউ ডেকে ওঠে, কে কে এখানে? তখনই জোরে হাসির শব্দ ভেসে আসে। মায়ার ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে চড়ুই পাখি? মায়া খাট থেকে নেমে বলতে থাকে, নির্ঝর, কেন তুমি আমাদের শান্তিতে থাকতে দিচ্ছ না? কেন? আমরা কি করছি? বারবার কেন এমন করছো? আমি তো তোমাকে শান্তিতে থাকতে দিতে চাই। আমি কখনো চাই না আমার মায়া কষ্ট পাক। তাহলে কেন বারবার এভাবে ভয় দেখাচ্ছ? কি চাও কি তুমি? আমি কি চাই সেটা তুমি খুব ভালো করে জানো। কোনো কিছু তো তোমার অজানা না। মায়া কিছুটা পিছিয়ে যায়। না, আমি কিছু জানি না, কিছু না, চলে যাও, চলে যাও। নিবিড় ফুলদানি ঠিক করে ঘরে এসে দেখে মায়া কার সাথে কথা বলছে। নিবিড় ভালো করে দেখে মায়া অতিরিক্ত ভয় পেয়ে আছে। নিবিড় আর এক মুহূর্ত দেরি না করে মায়ার ঘরে যায়। গিয়ে দেখে মায়া ফ্লোরে পড়ে আছে। নিবিড় মায়ার মুখের হাত দিয়ে বুঝতে পারে মায়ার কোনো সেন্স নেই। নিবিড় মায়াকে শুইয়ে দিয়ে নিজের ঘরে যায় আর আবার সিসিটিভি দেখতে থাকে। হঠাৎ নিবিড় নিজের ঘরে কিছুর ছায়া দেখতে পায়। নিবিড় আস্তে করে পিছনে তাকাতেই দেখে মায়া ছুরি হাতে দাঁড়িয়ে আছে। মায়া, তুমি এখানে? ও কাউকে শান্তিতে থাকতে দেবে না, কাউকে না। আমাকে নিজের সাথে নিয়েই যাবে। তার থেকে ভালো আমি তুমি একসাথে চলে যাই, অনেক দূরে, অনেক দূরে। নিবিড়ের কাছে মায়াকে স্বাভাবিক মনে হচ্ছে না, কেমন পাগলের মতো করছে। নিবিড়ও অনেক খারাপ, আমাকে শান্তিতে থাকতে দেবে না। এভাবে তিলে তিলে মরার চেয়ে একবারে মরে যাই, সেটাই ভালো। কথাটা বলে মায়া নিজের হাতের শিরা কেটে ফেলে আর সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত পড়তে থাকে। নিবিড় দৌড়ে মায়ার কাছে যায়। মায়া, এসব কি পাগলামি কেন করছো? বললাম তো সব ঠিক হয়ে যাবে, সব ঠিক করে দেব। আমি সব কিছু ঠিক করে দেব। ও আমাকে নিয়ে যাবেই। কথাটা বলতে বলতে মায়া সেন্সলেস হয়ে পড়ে। নিবিড় জোরে বাড়ির সবাইকে ডাকতে থাকে। মায়াকে বেডে শুয়ে দিয়ে মায়ার হাতে ব্যান্ডেজ করে দেয়। সবাই মায়ার পাশে বসে আছে। মায়া এখনো সেন্সলেস অবস্থায়। নিবিড় নীরবতা ভেঙে বলে, আঙ্কেল, মায়াকে আর এখানে রাখা যাবে না। আজ তো হাত কেটে ফেলেছে, কাল কি করবে সেটা কেউ জানে না। আমি মায়াকে নিয়ে অনেক দূরে যেতে চাই। যেটা ভালো বোঝো সেটাই করো। মায়ার সেন্স ফেরার আগেই যেতে হবে, না হলে ও কখনো যেতে চাইবে না। ওকে আমি বাইরে নিয়ে গিয়ে একটা ভালো ডক্টরকে দেখাবো। আমার মায়া সুস্থ হয়ে যাবে। কিন্তু এখন তো কোনো গাড়ি পাওয়া যাবে না, আর এই জায়গাও ভালো না এত রাতে। আঙ্কেল, প্লিজ কিছুর ব্যবস্থা করো। আমি দেখছি। মায়ার আব্বু বাইরে যায়। নির্ঝরের আব্বু নির্ঝরের ছবি হাতে নিয়ে চোখের পানি ফেলে। নিবিড় মাথা নিচু করে বলে, আঙ্কেল, আপনি চাইলে আমাদের সাথে যেতে পারেন, কিন্তু মায়াকে আমি এখানে রাখতে পারবো না। আমাকে মাফ করবেন। না রে বাবা, আমি কিছু মনে করিনি। যেখানে আমার ছেলেটা নেই সেখানে আমি কি করে ওকে বেঁধে রাখবো? তোরা যা আর মায়াকে সুস্থ কর, আমি এখানেই ভালো আছি। নিবিড় কিছু বলল না, কি বা বলবে। নির্ঝরের আব্বুর অবস্থা ভালো না। শেষ বয়সে এসে সবাই ছেলে বউ নাতি নাতনি নিয়ে থাকতে চাইবে, কিন্তু সবার কপালে তো সব সুখ হয় না। মায়ার আব্বু আসে। নিবিড় কোনো গাড়ির ব্যবস্থা করতে পারলাম না। একে তো রাত, তার উপর আবার লকডাউন। নির্ঝরের আব্বু এবার বলে,
আমি বলছি কি, নির্ঝরের মৃত্যুর তো অনেক দিন হলো, তাই ভাবছি কাল গরিবদের খাওয়াবো। তোরা না হয় পরের মাস পরে যাস, এখনো তো মায়া নির্ঝরের স্ত্রী। আচ্ছা ঠিক আছে, পরশু আমরা চলে যাব, আমি সব ব্যবস্থা করে রাখছি। আর মায়ার দিকে আমাদের সবার খেয়াল রাখতে হবে। নিবিড় মায়ার হাত ধরে রাত তো পার করে দিল। পরের দিন সকালে মায়ার সেন্স ফেরে। মায়া নিবিড় খুঁজছে, কিন্তু বাড়িতে কোনো ছেলে নেই, তাই সব নিবিড়কে করতে হচ্ছে। নিবিড় কিছুটা কাজ সামলে মায়ার সামনে আসতেই মায়া নিবিড়কে জড়িয়ে ধরে কেঁদে দেয়। নিবিড়, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি তোমাকে হারাতে চাই না, কিছুতেই না। জীবনে অনেক কিছু হারিয়েছি, আর কিছু হারাতে চাই না, প্লিজ নিবিড়। মায়া শান্ত হও, আমি আছি তো। কাল তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব, প্লিজ একটু শান্ত হও। আজ নির্ঝরের কলমা, এই কাজ শেষ হলে কাল তোমাকে নিয়ে যাব, প্রমিস। সত্যি তো? হুম, পাক্কা প্রমিস। নিবিড় মুচকি হেসে বলে, পাক্কা প্রমিস, কিন্তু যেইটুকু সময় আমরা এখানে আছি তুমি লক্ষ্মী মেয়ের মতো থাকবে, বুঝছো? মায়া মাথা নাড়িয়ে হা বলে। নিবিড় মুচকি হেসে বাইরে যায়। মায়া ঘরে বসে বোরিং লাগছিল, তাই সে একটু হাঁটতে বাইরে যায়। বাইরে এসে দেখে নির্ঝরের বড় একটা ছবি। ছবিতে নির্ঝর হাসছে। মায়া ছবিটার দিকে তাকিয়ে আছে, তখনই মায়ার মাথায় কেউ হাত দিল। মায়া তাকিয়ে দেখে নির্ঝরের আব্বু। কিরে মা, নির্ঝরের কথা মনে পড়ছে? মায়া মাথা নিচু করে নেয়। আল্লাহ আমার ছেলেটার সকল পাপ মাফ করুন। তখনই মায়া বলে, ও যে পাপ করছে সে পাপ আল্লাহ কখনো মাফ করবে না, কখনো না। বেঁচে থাকতে কেউ ওকে মাফ করেনি তো মরার পর আল্লাহ ওকে ওর কাজের জন্য কঠিন শাস্তি দেবে। পাপ কখনো বাপকেও ছাড়ে না। কথাটা বলে মায়া ছাদে চলে যায়। আর নির্ঝরের আব্বু মায়ার কথার মানে খুঁজছে। মায়া ছাদে গিয়ে নিচে দোলনায় বসে বসে পুরনো কথা ভাবছে। অতীত ভালো হোক বা খারাপ সারা জীবন মনে থেকে যায়, চাইলেও মুছে ফেলা যায় না। নির্ঝরের সাথে মায়ার সম্পর্ক ছিল অন্যরকম। নির্ঝর মায়া বলতে পাগল ছিল, আর মায়া নির্ঝর বলতে। মায়ার সাথে নির্ঝরের বিয়ে ঠিক হবার পর মায়া খুব ভয় পেত যদি নির্ঝর অন্য স্বামীদের মতো ওর ওপর অত্যাচার করে। কিন্তু মায়ের ধারণা ভুল প্রমাণ করে। নির্ঝর মায়াকে এতটাই ভালোবাসতো যে মায়া নির্ঝর ছাড়া অচল ছিল। কিন্তু সব সময় কি সুস্থ সুখ কপালে থাকে? সব দুঃখ নিয়েই তো জীবন। মায়া এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ছড়ল। নিয়তির কাছে সবাই হেরে যায়। আজ তোমার একটা ভুল আমাদের জীবনটা বদলে দিল। ভুলটা যদি না হতো তাহলে গল্পটা অন্যরকম হতো। তুমি, আমি আর আমাদের সন্তান। খুব কি ক্ষতি হতো? কথাটা বলতে বলতে মায়া ডুকরে কেঁদে ওঠে। নির্ঝরকে যে মায়া নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতো। মায়া কিছুক্ষণ ওভাবে কাঁদল, তারপর উঠে নিচে গিয়ে দেখে সবার খাওয়া শেষ প্রায়। রাতে মায়া ওর আব্বুর কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আর মায়ার আব্বু মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। নীরবতা ভেঙে মায়া বলে, আব্বু, আমি যদি কখনো ভুল করি তখন কি তোমরা আমায় মাফ করবে? মেয়ের প্রশ্নে মায়ার আব্বু কিছুটা অবাক হলেন, তারপরও বললেন, আমার মায়া কখনো ভুল করতে পারে না, কারণ আমি আমার মেয়েকে তেমন শিক্ষা দেইনি। আর যদিও ও ভুল করে তাহলে ভুলের উপর নির্ভর করে মাপ করব। মায়া কিছুটা নড়েচড়ে বসলো। তখনই নিবিড় আসলো। সাজিয়ে গেছে। বারবারই তুই খুব গোছালো ছিলি, তখন কোনো কিছু এলোমেলো তার পছন্দ না, কিন্তু তোর জীবনটাই এলোমেলো হয়ে গেল। আমাকে মাফ করে দে বোন। মায়া টেবিলের উপর থেকে একটা ছবি নিয়ে কাঁদছে। বেশ কিছুক্ষণ পর মায়া অন্য আর একটা রুমে যায়। সেটা ওই একইভাবে গোছানো। রুমটার কালার থেকে শুরু করে সব কিছু খুব সুন্দর। মায়া টেবিলের উপরে কিছু বই পেল, তার মধ্যে একটা ডায়েরি। মায়া প্রথম পৃষ্ঠা পড়তে শুরু করে। তখন এই পিছন থেকে একটা কণ্ঠ ভেসে আসে, তাহলে তুমি সব জেনে গেছো? মায়া কিছুটা ভয়ে ভয়ে পিছনে তাকায়। নির্ঝরকে কেন মারছো?
মায়ার হাত পা ঠান্ডা হয়ে যায়। কি করবে কি বলবে কিছু বুঝতে পারছে না। ওর হাত থেকে ফোনটা পড়ে যায়। মায়া সামনে থাকা মানুষের দিকে অবাক চোখে মায়া সামনে থাকা মানুষের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। হয়তো এখন এই সময়ে এখানে আশা করেনি। কি হলো? আমাকে দেখে খুব অবাক হচ্ছ? আমি জানতাম তুমি কিছু একটা জানো, যার জন্য এমন করছো। আজ আমাকে সব সত্যি বলবে। মায়া মায়া মাথা নিচু করে দেয়। নিবিড় আবার বলে, কি হলো বলো? নির্ঝরকে কেন মারছো? তুমি আমার থেকে কিছু একটা লুকাচ্ছিলে, সেটা আমি জানতাম। তাই তো কাল রাতে তোমাকে দেখে ও কিছু বলেনি। আর আজ আমি বের হবার পর তোমার আব্বু ফোন করে আমাকে বলে তুমি বের হয়েছো। আমি তোমার পিছু নেই। তারপর এখানে দেখলাম আমার বাসায়। মায়া এবার কাঁপা কাঁপা ঠোঁটে বলতে শুরু করে, আমি নির্ঝরকে মারিনি, আমি ওকে ভালোবাসি।